প্রতিযোগিতা করার জন্য তো একটা লেভেল না, আপনি প্রতিযোগিতা করতে পারি, কিন্তু আমি তো আর ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার ইউনিয়নের মজু জার্নালিস্টের সাথে প্রতিযোগিতা করব না, তাই না? বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিগেস্ট জনসমর্থন এবং বিগেস্ট ল্যান্ডস্লাইড মেজরিটি ওয়ালা পার্টি, তারা কেন এনসিপির সাথে ঝগড়া করবে? বরঞ্চ এনসিপি চেষ্টা করবে যে বিএনপির সাথে ঝগড়াটা করে তারা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। সেটাই হয়তো হচ্ছে, যেটা আমাদের কাম্য না, যেটা জাস্টিফিকেশান দেখানোর কোনো সুযোগও নেই। এবং যেই ঘটনাটা ঘটেছে হবিগঞ্জে, এটা আমি একবারে বিচ্ছিন্ন ঘটনা বলবো এই কারণে যে তারা তো 10 দিন ধরে উত্তরবঙ্গে করেছে, একটা জায়গাতেও তো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যখনই না স্থানীয় রাজনীতিবিদদের নামে কুৎসা করে বেড়ানো হচ্ছে একের পর এক, সেখানে স্থানীয়ভাবে কিছু অতি উৎসাহী কর্মীরা তারা বাধার সৃষ্টি করে থাকতে পারে। এখন এটা দেখতে হবে যে এই বাধাটা করার জন্য, যেহেতু জামায়াতে ইসলামী সরকারের সাথে থেকে রাজনীতি করতে চায়, কিন্তু তাদের আয়ত্তে থাকা এনসিপিকে দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা করাচ্ছে কিনা সেটা একটা ইনভেস্টিগেশনের বিষয়। আর একটা ইনভেস্টিগেশনের বিষয় যে এনসিপিও জামাতের করাল গ্রাস থেকে বের হয়ে যে নিজেরা দাঁড়াতে চায়, সেই জায়গায় একটা গৃহপালিত বিরোধী দলের যে তকমা কিংবা ভাবধারা তৈরি হয়েছে এরই মধ্যে, সেই জায়গা থেকে নিজেদেরকে আলাদা করে প্রতিষ্ঠিত করার জন্য তারাও এই কাজটা করছে কিনা, মানে স্থানীয়ভাবে ইনস্টিগেশন অর্থাৎ প্ররোচনাটা দিচ্ছে কিনা, যেন আমাদেরকে আক্রমণ করো, আমরা যেন একটু বিষয়গুলো সামনে আনতে পারি এবং একটা সত্যিকারের বিরোধী দলের একটা ভাব তৈরি করতে পারি। যেহেতু ঘটনা গতকালকে ঘটেছে এবং এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি, সুতরাং এখনই আমি বলতে চাই না যে এটা বিএনপির সাথে এনসিপির সরাসরি দ্বন্দ্ব, বরঞ্চ বিএনপির অবস্থান, তার রাজনীতি কোনোভাবেই পারমিট করে না যে এনসিপির সাথে সে সরাসরি এরকম দ্বন্দ্বে অবস্থানে যাবে। আপনি বলছিলেন এটি একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন বিএনপি এনসিপি কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, অপর চোখটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটিকে আপনি কিভাবে বলবেন? বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যার সাথে আমি এটা জাস্টিফাই করছি না। অবশ্যই চোখ নষ্ট হয়ে যদি যেয়ে থাকে, চেন দিয়ে আঘাত করা হয়েছে। এখন আপনাকে দেখতে হবে, আমি যে আগেই বলেছি ইনস্টিগেশনগুলো কেন হচ্ছে, এটা কি অভ্যন্তরীণ? আজকে শিবিরের সাবেক সভাপতি একটা স্ট্যাটাস লিখে আবার ডিলিট করেছেন যে গুড ভেরি গুড মুভ, যে জামাতকে রাজনীতি থেকে সাইড করার জন্য এইভাবে যে এনসিপিকে ফুলে এফাফিয়ে দেখানো হচ্ছে, এটা নিয়ে তখন আমি দেখলাম মনিরা শারমিন টকশো করে, উনি আবার গাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখলেন, উনি আবার সারোয়ার তুষার সম্পর্কে লিখলেন। মানে একটা ইন্টারনাল যে দ্বন্দ্ব জামায়াতের সাথে এনসিপির, সেটা তো অনেকদিন থেকে আমরা জানছি, বুঝছি। সেই জায়গায় আমি তো বারবার ব্যাখ্যা দিই যে ধরুন এনসিপির দরকার জামায়াতের এই যে স্ট্রাকচারাল পাওয়ার, বিকজ তাদের ফেস আছে, পলিটিক্যাল ফেস, কিন্তু তাদের কোনো স্ট্রাকচার নাই, পলিটিক্যাল স্ট্রাকচার নাই। আবার জামাতের পলিটিক্যাল স্ট্রাকচার আছে কিন্তু তার ফেস নাই কোনো, তার ফেস সবই হচ্ছে কলঙ্কিত ফেস, মানে দুর্নামের ফেস। আমি বলছি এইটা শেষ করি একটু। সো এনসিপি চাচ্ছে জামায়াতের কাছ থেকে মাঠ পর্যায়ের রাজনীতিটা তার স্ট্রাকচারাল পাওয়ারটাকে ক্র্যাব করে জামাতকে পঙ্গু বানাতে, এবং জামাত অতটাই পঙ্গু হবে যতটা এনসিপি স্ট্রং হবে। এনসিপি স্ট্রং হলে জামাতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সুতরাং জামাত কোনোভাবেই চায় না এনসিপি মাঠের এই হাঙ্গামাঙ্গাল করুক এবং তারা লাইমলাইটে আসুক। তো এই জন্য শিবিরের সাবেক সভাপতি বলছে যে গুড প্ল্যান, গুড গেম। এখন এটা গেমের পার্ট কিনা আপনাকে দেখতে হবে। সেই জায়গায় যার অন্ধের কথা বলছেন, আই ডোন্ট সাবস্ক্রাইব দ্যাট, যে এটা করা উচিত, এটাও তো আপনাকে দেখতে হবে যে এনসিপির নিজস্ব জনসভায় যে একটা ককটেল বিস্ফোরিত হলো, সাথে সাথে দাবি করা হলো যে এটা তারেক রহমানের গুন্ডারা করেছে, কিন্তু পরে দেখা গেলো তাদের অভ্যন্তরীণ কন্দল হয়েছে এবং জামাত শিবিরের লোকজন এটা করেছে। না, আপনি ভুল তথ্য দিবেন, আপনি আমাদের কর্মীরা করতে কোথায় আসছি। আমাদের সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক যুগ্ম আহ্বায়ক, কথা বলতে থাকেন। কথা বলতে থাকেন, আমি রেফারেন্সটা একটু বের করে আপনাকে দেখাই। আমি একটু আরিফুল ইসলাম আদিবের কাছে আসতে চাই। আদিব, আপনি কিন্তু ভুলে যান না, আমি কিন্তু রেফারেন্স দিব। যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, বলা হচ্ছে যে আপনারা মাঠে বক্তব্য দিয়ে উস্কানি দিচ্ছেন এবং বিশেষত নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের কারণে উস্কানি তৈরি হয়ে এই সংঘর্ষের ঘটনা কিংবা হামলার ঘটনাগুলো ঘটছে। এই ব্যাখ্যাটি কিভাবে দেখছেন আপনি? প্রথমত বিষয়টি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আমরা দেখি,
আমরা যখন যে বিশ্লেষক হিসাবে এটাকে বিশ্লেষণ করি আমাদের দেশের, সবাই একটাই বলেন যে বাংলাদেশের রাজনীতি সহিংসতাপূর্ণ, এখানের এই সহিংসতাটা কমা উচিত এবং এটার উন্নতি করা উচিত। কিন্তু যখন একটা নিরপেক্ষ কোনো একটা স্পেসিফিক ঘটনার আপনি বিশ্লেষণ করতে যান, তখন অধিকাংশই বিশ্লেষকরা আগে যখন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের বয়ানের কথা বলে, বিএনপি জামাতকে মেরে ফেলো, জুডিশিয়াল কিলিং বলেন, সব ধরনের ভায়োলেন্স তার বিরুদ্ধে করাটা, স্টেট ভায়োলেন্স করাটাকে জাস্টিফাই করছে। এখন যখন আওয়ামী লীগ এখান থেকে উৎখাত হয়ে গেছে, এখন আবার হচ্ছে যেহেতু জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি, এনসিপি তরুণ শক্তি হলেও তারা যেহেতু জামাতের সাথে জোট করেছে, অতএব বিএনপির বাহিরের আবার সেই অ্যান্টি লিবারেশন ফোর্সের ব্যাখ্যা দিয়ে এই ভায়োলেন্সকে জাস্টিফাই করার একটা ট্রাই করা হচ্ছে, যেটা বাংলাদেশের রাজনৈতিক তৃণমূলের কর্মী বলে দাবি করা হয়। এরা আসলে আদৌ কর্মী না, এরা হচ্ছে বাংলাদেশের পুরা নির্বাচন রাজনীতিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী, পালা হয় নির্দিষ্ট সময়ের জন্য বিপরীত রাজনৈতিক দলকে হামলা করার জন্য, কিংবা হচ্ছে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করার জন্য। এবং এখানকার দীর্ঘ রাজনৈতিক ব্যবস্থায়, পলিটিক্যাল ইকোনমিতে আওয়ামী লীগ বিএনপির যে এক ধরনের চাঁদাবাজের যে পুরো একটা স্ট্রাকচারাল সিস্টেম আছে, থানা সভাপতিরা কোথা থেকে চাঁদা তুলবেন, ওয়ার্ড সভাপতিরা কোথা থেকে তুলবেন, থানা সভাপতির আন্ডারে কয়জন কর্মী থাকতে হবে, তাকে প্রোটোকল কতজন দিবেন, ওয়ার্ড কতজন কর্মী পালতে পারেন, এই যে একটা পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি সহিংসতাপূর্ণ, তাদেরকে পালা হয়। এবং এখানে যে হবিগঞ্জে যে ঘটনা হয়েছে, তাহলে আমাদের এখানকার উত্তরণ কি? আমরা তো ভায়োলেন্স চাই না। আমি যে প্রশ্নটি রেখেছিলাম, আপনি যে কোশ্চেন, আমি সেই অ্যানসারটা আসতেছি আমি সেই আপনার সেই কথাটাতে অ্যানসারটাতে আসছি। দেখেন, এখানে আপনি বলতেছেন যে ভায়োলেন্স, মুখের কথার জবাবটা আপনি আঘাত করে দিচ্ছেন। তাহলে সভ্যতার উপরে ওঠার তো একটা ধারাবাহিক, আপনি রাজনীতি সংস্কৃতি পরিবর্তন করবেন, আপনি ভায়োলেন্স করবেন না। বাংলাদেশে কোনো মার্ডার, আমরা রাজনৈতিক হত্যাকাণ্ড চাই না। প্রথম আমার ন্যূনতম হচ্ছে এইটা বেসিক। তাহলে আপনি যদি হত্যাকাণ্ড না চান, তাহলে আপনাকে হামলা করাটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। তাহলে তৃতীয় স্তর আপনি আশা করতে পারেন যে এখানে তাহলে প্রতিপক্ষকে রাজনৈতিক সমালোচনা, এখন রাজনৈতিক সমালোচনার সীমারেখা আপনি কতটুকু দিবেন, সেখানে আপনি সমালোচনা করতে পারেন। যেমন স্পেসিফিক আজকে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারিকে পার্টি থেকে শোকজ করা হয়েছে খুব স্পেসিফিকভাবে। তিনি জাস্ট 1 মিনিটের জন্য একটা ফেসবুকে পোস্ট করেছেন, সরাসরি তারেক রহমানকে ইঙ্গিত করে, সরাসরি নামও লেখেন না, জাস্ট টিআর লিখছেন। আমরা স্পষ্ট আকারে তার এই আইনশৃঙ্খলা ভঙ্গনের জন্য তাকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তাকে শোকজ করছি। এখন আপনি কোন সমালোচনাটাকে সীমারেখা দেবেন? কি আপনারা এই উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক চাপ অনুভব করেন? নো, এটা কোনো চাপ অনুভব না। স্পেসিফিক ওই নেতৃত্বের যে পোস্টটা করছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সুস্পষ্টভাবে এটা কোনোভাবে রাজনৈতিক পরিসরে যায় না। এখন আপনি যদি সমালোচনা করার ক্ষেত্রে, মানে আপনি যদি ধরেন যে কারো যদি সমালোচনা করে, সেটাকে আপনি যদি বলেন যে না, রাজনীতিতে তিনি বয়োবৃদ্ধ, তার একটা ঢাকা শহরে একটা সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্য কিভাবে গড়ে তুলছে, সেই সাম্রাজ্য গড়ার যখন বিশ্লেষণ আপনি করতে যাবেন, সেইটা যখন সমালোচনা করবে, তখন আপনি নিয়ে আসবেন বয়সের অনুযোগ তুলে যে তুমি আমাকে শ্রদ্ধা করো। আপনার সমালোচনাকে আপনি তখন শ্রদ্ধার ছলে আপনি হচ্ছে সেটাকে করতে চান। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় আপনি শুধু কি অভিযোগ দেখতে পান, আপনি কি কোনো সেখানে উস্কানির উপাদান দেখতে পান? নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে আরো 3 গুণ, তার চেয়ে 30 বছর বয়স্ক রাজনীতিবিদরা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো এর চেয়ে নোংরা ভাষায় ব্যবহার করছে। তাদের কাছে যদি তারেক রহমান, বিএনপি নেতাকর্মীদের কাছে যদি তারেক রহমান ভগবান হয়ে থাকে রাজনৈতিকভাবে, যে তাকে কোনো ধরনের সমালোচনা করা যাবে না, আমরা তো তারেক রহমানেরকে নাম ধরেও তেমন খুব বেশি করা সমালোচনা আসে নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খুব নোংরাভাবে এর আগে জঘন্যভাবে সমালোচনা করছে নানা ধরনের ভাষায়। সেই জায়গার থেকে এরপর থেকে এই ধারাটা নাসিরউদ্দিন পাটোয়ারি সেটার জবাব সে এইভাবে দেওয়াটা দিচ্ছে বলে আপনি মনে করছেন? ওকে, আমি ওনার কাছে যাব, আমি বরাবরই না, আমি যাব, কিন্তু আমার ছোট ভাই এখানে সাংবাদিকতা করছে, আমি এনসিপির সাথে বসতে চাই না এই কারণে ব্যক্তি শ্রদ্ধার জায়গাটা ভুলুণ্ঠিত করে ফেলে। আলোচনায় থাকি, এক্স্যাক্টলি। আমি বলি সাভারের যেই
ককটেল বিস্ফোরণের ঘটনা, ওখানে প্রাথমিকভাবে এসেছে এগুলো অভ্যন্তরীণভাবে, পরে জানা গেল যে যাদেরকে আটক করা হয়েছে 2 জন যুবলীগের সাথে সম্পৃক্ত। এখন গতকালকে এই ব্যক্তি বলতেছে, আমি বয়স হইতে পারে, দাঁড়িয়ে হয়েছে, কিন্তু শরীর রক্তগ্রহণ। এই ঘটনা যদি আমার সিলেটে করতো, ইনশাল্লাহ 3-4টারে আমরা লইয়া পড়লাম, 3-4টারে লয়ে পড়তাম। এইটা হচ্ছে এনসিপির নেতা। ওই নেতার রাজনৈতিক পরিচয় কি দেখেন, আওয়ামী লীগের কর্মী। এখন এনসিপি যদি পতিত আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে বিএনপি 17 বছরের শেখ হাসিনার এই যে জি আপনার আমি বলছি, এবং এই লোক যদি 3-4টারে লয়ে পড়তাম বলে হুঙ্কার দেয়, আর নাসিরুদ্দিন পাটোয়ারি যদি বলে আসো খেলবো সাহেব ওসমানের মতো, আপনি কিভাবে রাজনৈতিক শিষ্টাচার স্থানীয়ভাবে এই রক্ষা বক্তব্য কি করবেন? হামলার পরে দিছে তো? হ্যাঁ, আপনি একজনের চোখ উঠায় ফেলছেন, তারপরে তার একজন রাজনৈতিক প্রতিপক্ষ, আমি তো আপনার কাছে হামলার- স্পষ্ট প্রমাণ আমি তো আছে হামলার হবিগঞ্জের চোখের সদর উপরে যে উপজেলার আক্রমণ সদস্য সচিব হচ্ছে। ছাত্র দলের, এবং সেটা সেলিব্রেট করতেছে ছাত্র দলের নেতাকর্মীরা, তাকে বাহাবা দিয়ে যে তুমি একজনের চোখ আপনি- খেয়েছো, আপনি- নাসিরের চোখ খেলে আরো ভালো হতো, এই আপনি মনে হয় ধরনের একটু পরে celebrate জয়েন করছেন তো, এজন্য আপনি হয়তো একটু মিস না, করছেন। আপনি একটা আমি মিস বলছি যে সেটা এইটাকে- রেফারেন্স কিন্তু আপনি দেন নাই ভাই, এইটার- সাভারের অন্তকন্দলের রেফারেন্সটা আপনি দেন নাই, আপনি আরেকটা সূত্র টেনে নিয়ে আসছেন, এইটা ঠিক না। আমি বলছি যে চোখের যে ঘটনা, এটা জাস্টিফাই করার কত সুযোগ নাই, তাই না? কিন্তু ওই যে আপনি বললেন যখন মারামারির একটা উৎসাহ তৈরি করবেন, আপনি প্রেক্ষাপট তৈরি করবেন, তখন এই ঘটনাগুলোর কনসিকুয়েন্স আছে, এটা কিন্তু আমরা কেউ চাই না। অধ্যাপক আমি একমত, সাব্বির আপনার আহমেদের সাথে এই কাছে রাজনীতি একটু- আমরা চাই আমরা না। অধ্যাপক সাব্বির আহমেদের একটু মন্তব্য জানবো এই প্রসঙ্গে। অধ্যাপক সাব্বির আহমেদ, গত বছরও জুলাই পদযাত্রা করেছিল এনসিপি, সারা দেশে 64 জেলায় তারা ভ্রমণ করে জনসংযোগের চেষ্টা করেছে, তারই অংশ হিসেবে এবারও করছে। হবিগঞ্জে সহ আরও কয়েকটি জায়গায় যে ঘটনাগুলি ঘটলো, বলা হচ্ছে যে বিএনপির হাইকমান্ড শান্ত থাকতেই বলেছে নেতাকর্মীদেরকে, কিন্তু তথাপি যে ঘটনাগুলো ঘটছে, আপনি কি মনে করেন এটি বিএনপির কেন্দ্রীয় বিএনপির মনোভাব, এনসিপির সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়ানো? আর যে প্রশ্নটি আনা হচ্ছে সামনে, যে জামায়াতকে পেছনে ফেলে এনসিপিকে বিরোধী দল হিসেবে সামনে আনতেই বিএনপি এমনটি করতে চাইছে বলে কেউ কেউ আঙুল তুলছেন, আপনার বিশ্লেষণটা কি? না, আমার কাছে আমি যেটা স্পষ্টভাবে যে জিনিসটা মনে করি যে এই মানে আমি টাইমিংটাকে খুব গুরুত্ব দেব, বিশেষ করে বিএনপির টাইমিং। এই সময়ে বিএনপি যখন দেশ নানা ধরনের সংকট ফেস করছে, এই সংকটের মুহূর্তে বিএনপির হাইকমান্ড ইচ্ছে করে কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে, এটা আমার কাছে মনে হয় না। এটা আমার কাছে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা মনে হয় না। আমি যেটা মনে করি যে এই ঘটনাগুলো হয়তো বিচ্ছিন্নভাবেই হয়ে থাকতে পারে, এবং বিচ্ছিন্নভাবে হয়তো যে মানে আপনাদের বক্তব্য থেকে আমি যেটা বুঝলাম যে কোনো একটা স্তরে উস্কানিমূলক বক্তব্য, যেটা যে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা যেভাবে বলা হচ্ছে, যে হয়তো সেই বক্তব্যর কারণে দুপক্ষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, এবং এটা এক পর্যায়ে ভায়োলেন্সের রূপ নিয়েছে। তবে এটা আমি একদম একমত যে আমি কোনো অবস্থাতেই ভায়োলেন্সের পক্ষে আমার অবস্থান নাই। আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে ছেলেটির চোখের উপরে যে আঘাত হলো। তো আমরা মনে হয় যে দিস ইজ হাই টাইম যে আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের একটা বড় ইন্ডিকেটর হচ্ছে যে আমাদের ভায়োলেন্সটাকে জিরো লেভেলে যদি রাজনীতি থেকে না নামাতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে এগোনোর কোনো রাস্তা নাই। এটা আমাদের বুঝতে হবে আর কি। আর আমি মনে করি যে এটা সবাই আমরা উপলব্ধি করি, তবে আমি এটার সাথে কোনো বড় ধরনের রাজনৈতিক পরিকল্পনার কোনো সংশ্লিষ্টতা আপনি দেখছেন, আপনি বলছেন যে বিএনপির হাইকমান্ডের নির্দেশে এমনটি হয়েছে বলে আপনি মনে করেন না? মনে করেন। তাহলে ঘটনাগুলো যখন কয়েকটা ঘটছে, বিএনপির হাইকমান্ড কি এই ঘটনার প্রশমনে বা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে পেরেছে? গাড়ি ভাঙচুর সহ পরে আরও কিছু ঘটনা তো ঘটেছে, সেটার আপডেটগুলো আমি দেখিনি, আমি দেখলে হয়তো বলতে পারতাম। বিএনপির হাইকমান্ড কি ঘটনাগুলো যাতে আরো না ঘটে, নেতাকর্মীরা যেন শান্ত থাকে, সেই ধরনের শক্ত অবস্থান কি আপনি দেখতে পেয়েছেন, কি মনে করেন? সেটা আমি দেখতে পাইনি। আমি যতদূর আজকে পর্যন্ত বিভিন্ন মিডিয়াতে লক্ষ্য করেছি, সে ধরনের কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমার ধারণা তারা বিষয়টা নিয়ে কনসার্ন, যে তারা এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হয়, অবশ্যই তারা দেখছেন বলে, তারা বিষয়টা বিবেচনায় নিয়েছেন বলেই আমি বিশ্বাস করি আর কি। শাহিদুল, আপনার কাছে আরেকবার আসি। এই যে দায় অস্বীকারের যে রাজনীতি, উস্কানি দিয়েছে, আমরা গাড়ি ভাঙচুর করেছি কিংবা আমাদের হামলায়
বা সংঘর্ষে একজনের চোখ নষ্ট হয়ে গেছে, কয়েকজন আহত হয়েছে। আপনি জানেন যে মামলা হয়েছে একটি, হ্যাঁ, সেই মামলায় মোবাইল চুরির এনসিপির 10 জন নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ভাঙচুর, ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে। অজ্ঞাত নাম্বার 40 থেকে 50 জন। অভিযোগ অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এখন কিন্তু ভিডিও ফুটেজ কথা বলে কে কোথায় হামলা করছে। আপনি কি এখানে বড় দল হিসেবে বিএনপির দায় স্বীকারের কোনো রাজনীতি দেখতে পান, দায় অস্বীকারের? বিষয়টা হলো যে এই মামলা মানে উদ্দেশ্য পাল্টা একটি মামলা এনসিপিও করেছে, পাল্টা মামলা, এইগুলো আমাদের সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা বিদায় দিতে চেয়েছিলাম, কিন্তু যেগুলো বিদায় দিতে পারছি না সেটা হলো যে অসভ্য রাজনীতি এবং রাজনীতির যে গুন্ডাগিরি, সেটা আমরা পাচ্ছি না। এখন যেটার আমরা নির্বাচনের আগে একটা খেসারত দেখেছিলাম শেরপুরে, যে একটা রাজনৈতিক দলকে একটা নির্দিষ্ট রাস্তা পরিহার করে যেতে বলার জন্য প্রশাসন পায়ে পর্যন্ত ধরার পরেও তারা ওই রাস্তা দিয়েই যাবে বলে একজন শীর্ষস্থানীয় জামায়াত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তো এটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে একটা অ্যাপিল থাকে যে না, এটা আমরা ফার্দার এই ভায়োলেন্সটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি। আমরা হবিগঞ্জেও দেখেছি যে এখানে 144 ধারা জারি করেছে, যেটা ঠিক আছে, এটা যেহেতু একটা উত্তপ্ত হয়েছে তোমরা এই জায়গাটা পরিহার করে অন্য জায়গা দিয়ে যাও। কিন্তু আমরা দেখলাম যে পুলিশকে ধাক্কা টাক্কা মেরে ফেলে দিয়ে তার কলার টলার টেনে ধরে এইগুলো করা হয়েছে। তো এখন যখন যদি আমি সভ্য রাষ্ট্র চাই, আইনের শাসন চাই, পুলিশ যে দায়িত্ব পালন করছে ওটা তো আমার পকেটের টাকা দিয়ে দায়িত্ব পালন করছে। এটা তো না যে তারেক রহমানের সরকার পতনের আন্দোলন করছে তারা, এটা তো না তারেক রহমান মাফিয়া সরকার কিংবা ফ্যাসিস্ট রেজিম। তো আপনি বলতে পারেন যে হাসিনার আমলে আমরা পুলিশের গায়ে হাত দিয়েছি, তারেক রহমানের আমলে কেন দিতে পারবো না? ওকে, তাহলে আপনি জঙ্গলি থাকেন, কিন্তু আপনাকে তো কোথাও না কোথাও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ। আমি শেষ করি, আপনি পুলিশের কলার টেনে ধরে যদি আপনি নির্দিষ্ট জায়গায় 140 ধারা ভাঙতে চান, পুলিশের তো ওই অতটুকু বাই লিগ্যাল রাইটস ছিল সেখানে ভায়োলেন্স করার, এবং আমার ফোর্সের গায়ে তোমরা হাত দিতে পারবা না। দে হ্যাভ অল দ্যাট রাইটস। তারা কি সেটা প্রয়োগ করেছে, না তারা সংযমের পরিচয় দিয়েছে? আপনাকে দুই দিকেই দেখতে হবে। এখন আমি মনে হচ্ছে যে আমি বিএনপি সরকারের মুখপাত্র হিসেবে কথা বলছি, নো, বাট আপনাকে যখন রাজনীতি আপনি দেখবেন তখন আপনাকে বিহেভিয়ারটা দেখতে হবে যে আপনি রাজনীতিতে গুন্ডাতন্ত্র ফিরিয়ে আনবেন, না রাষ্ট্রের যে রুলস রেগুলেশনস পলিসি আছে সেটার প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ রেখে এই রাষ্ট্রকে গঠনের সংকল্প রেখে রাজনীতিটা করবেন। সেই জায়গায় ঘাটতি আছে কিনা সেই প্রশ্নটাও তো আপনি করবেন। আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আপনি বলছিলেন 144 ধারার কথা। হ্যাঁ, 144 ধারা জারি করার দরকার হলো কেন? এর আগে হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি বিএনপি যেখানে সমাবেশ ডাকতো সেখানে আবার যুবলীগ একটা সমাবেশ বা ছাত্রলীগ ডেকে বসতো, তারপরে সেই ওসিলায় 144 ধারা হতো। সেই রাজনীতি কি ফিরছে, কি মনে হয়? সেই রাজনীতি তো কেউই ফেরাতে চায় না। আমি চাই যে সেই রাজনীতি ফিরুক। আমি তো বরাবরই বলছি যে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির তো চেষ্টাই করবে যে তারা মাঠে মাঠে যাবে, মাঠে ঘাটে যাবে, এবং ওটাই তাদের পলিটিক্স তৈরি করার বেজ। তো সেই জায়গায় তাদের তো যেখানে জনসমর্থন হচ্ছে, গতকালকে আমি দেখেছি যে কিছু জনসমর্থন বেড়েছে, হয়তো ইদার জামাত ইসলামী তাদের ফোর্স ডিপ্লয় করেছে, অথবা জামাত ইসলামীর সন্দেহ মতে বিএনপি ফোর্স ডিপ্লয় করেছে যেন এনসিপির সমাবেশের লোকজন বেশি দেখানো যায়। তো সেই জায়গায় বিএনপি তো কোনোভাবেই এনসিপিকে তার প্রতিপক্ষ মনে করছে না, কোনোভাবেই সমকক্ষ মনে করছে না। সেক্ষেত্রে কেন 144 ধারা জারির মতো পরিস্থিতি হবে? এনসিপি সমাবেশ ডাকলে পাল্টা সমাবেশ কেন ডাকতে হবে? সেটাও তো মানে এইটাকে জাস্টিফাই করারও তো কোনো সুযোগ নাই। আমরা চাই না। আদিব, আর যেটি শাহেদ আলম বলছিলেন যে কোনোভাবেই আপনাদের দলকে সমকক্ষ মনে করার কোনো কারণ নেই বিএনপির। একই সাথে আরেকটা যে প্রশ্ন উঠছে, আপনাদের দলের ভেতর থেকেও কেউ কেউ এই কথা বলছেন, কিংবা জামাত থেকে এক ধরনের অভিযোগ আছে যে, দুঃখিত, আপনাদের দলের ভেতর থেকে না, জামাত থেকে, কিংবা বিভিন্ন মহলে মুখরোচক আলোচনা যে বিএনপির সঙ্গে আপনাদের একটা ভেতরে ভেতরে কিছু একটা চলছে, জামাতকে ব্যাকফুটে রেখে আপনারা প্রধান বিরোধী দলের কাতার আসার জন্য এই সমস্ত সংঘর্ষ কিংবা হামলা এক ধরনের এটি সমঝোতার ভিত্তিতে। দেখেন, বিষয়টি হচ্ছে যে এখানের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়। প্রথমত বিষয় হচ্ছে বিরোধী দলের যে বিষয়টি যেটি বলছে, একটি হচ্ছে যেটি নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত, যেটা 5 বছর আগে বা নির্বাচন না হওয়া, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, যেটার আপনি হচ্ছে কোনো অফিসিয়াল কোনো ইয়ে নেই। জামাত এখানে জোটের নেতৃত্বের থেকে তাদের 68টি আসন আছে, তারা তাদের জায়গায় সংসদ বা রাজপথে তাদের মতন করে কর্মসূচি করছে। আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপি সমসাময়িক সময়
সর্ববৃহৎ আন্দোলনের যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বটা সেই নেতৃত্ব দেওয়ায় মানে এটা বাংলাদেশের একটা মানে ডিজিটাল মিডিয়ার একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স। মানে একটা সময় মানুষ স্টার বললে বিনোদন জগতের মানুষকে স্টার জানতো, ক্রীড়া জগতের মানুষকে স্টার জানতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক তরুণরা রাজনীতির মাধ্যমে এবং বিশ্লেষক হয়েও অনেক তরুণরা শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে অবদানের মাধ্যমে অনেক মানে এই বলা চলে ক্রীড়া জগতের স্টার কিংবা হচ্ছে সিনেমা জগতের স্টারসও অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। তো ফলশ্রুতিতে ওই ধরনের নেতৃত্বের সাথে যখন একটা কোনো ধরনের তারা হামলার শিকার হয়, এটা অনেক বেশি মানুষের অ্যাটেনশন পায়, এটার একটা বাস্তবতা আছে। কিন্তু এখানের বিএনপি কেন আসলে হামলা করে মানে এটা যা এনসিপির সাথে সমঝোতা করে বিএনপিকে হামলা করতে হবে এবং এই জায়গাটা জামাতের স্পেসিফিক বলতে জামাতের অফিসিয়ালি ওইরকম কারো জায়গার থেকে অভিযোগটা বা এরকম আসেনি। আমরা যেটা দেখছি জামাতের তরুণ কিছু নেতৃত্ব, যেমন শিবিরের সাবেক সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম, তিনি একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টটি আবার তিনি মুছে ফেলেছেন, আবার সেটার ব্যাখ্যা দিয়ে সম্ভবত একটু আগে একটা পোস্ট করেছেন, সেটা আমি দেখিনি এখন। কিন্তু ইতিমধ্যে আবার এই টকশো শুরু হতে হতে আরেকটি জিনিস ঘটছে যে আমাদের পদযাত্রা অলমোস্ট আজকে জৈন্তাপুর শেষ হয়েছিল, নাসিরুদ্দিন পাটোয়ারি ফিরতে ছিলেন এবং তার গাড়ি বহরে আবারও হামলা করছে এবং গাড়ির গ্লাস ভেঙে নাসিরুদ্দিন সহ আরও কয়েকজন হাত রক্তাক্ত হয়েছে। এখন দেখেন এখানের বিষয় যেটি হয়েছে যে বিএনপিও তারা মূল নেতৃত্ব বলতেছে তারা ভায়োলেশন চায় না, আবার একই সাথে বলতেছে যে তৃণমূল তার কন্ট্রোলে থাকে না, নানা ধরনের বিষয়। তাহলে আমরা এখানের বিএনপির হামলার কারণটা কি? বিএনপির হামলার একটা অন্যতম কারণ হচ্ছে যে এনসিপি যখন তৃণমূলের একেবারে প্রত্যেকটা, যেমন গত বছর আমাদের প্রোগ্রামগুলো ছিল জেলা ভিত্তিক, আমরা প্রত্যেকটা জেলার মূল যে শহরে ছিল সেই শহরে আমরা প্রোগ্রামগুলো করেছি। এই বছর এসে সেটা উপজেলা পর্যায়ে চলে গেছে। আমরা উপজেলা ভিত্তিক যাদেরকে প্রার্থী ঘোষণা করেছি সেই প্রার্থীদের সামর্থ্য অনুযায়ী তাদের এলাকায় আমাদের সফরগুলো হচ্ছে, সেখানে অনেকে প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামগুলোকে শুধুমাত্র এনসিপির কর্মীরাই আসেন না, এখানে ওই যে আমি বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় একটা ইনফ্লুয়েন্সের কারণে অনেক নিরপেক্ষ মানে যাদেরকে আমরা সাধারণত জনগণ হিসাবে ট্রিট করে থাকি তারা আসে অভ্যুত্থানের নেতৃত্বকে দেখতে, তাদের কথা শুনতে, হাত মেলাতে, নানা ধরনের নেতাকর্মী এবং কি বিএনপির অনেক নেতাকর্মীরা অনেক সময় কিছু কিছু আসে যে দেখে যায়। কারণ বিএনপির জেলা পর্যায়ে অনেকে দেশে ধরেন 1-2 বছর জেলে ছিল, এই অভ্যুত্থানের ফলে সে বের হইতে পারছে, বলছে যে আমি বিএনপি করি কিন্তু তোমরা আন্দোলন নেতৃত্ব দিচ্ছ, তোমাদের প্রতি আমাদের সিম্পিতি আছে, কিছু কর্মী আসে। কিন্তু একই সাথে আবার যারা অফিসিয়ালি এক ধরনের পদে থাকে তারা এক ধরনের হয় ওই মানে তার নেতাকে দেখানোর জন্য যে আমার তারেক রহমানের প্রতি অনেক বেশি ভালোবাসা, আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে হামলা করে দেখিয়ে দিচ্ছি আমি এনসিপিকে করতে। যেমন কুড়িগ্রামে হামলার প্রতিবাদে একটা মিছিল হয়েছে, শান্তিপূর্ণ মিছিল, জাস্ট স্পষ্ট ভিডিও আছে, বাঁশ নিয়ে লাঠি নিয়ে একেবারে 5ই আগস্টের পূর্বে যেরকম আমরা দেখেছি সেই জায়গাগুলোতে হামলা, আমরা কিছু ভিডিও ফুটেজ দেখেছি। আমরা আসবো অধ্যাপক সাব্বির আহমেদ, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আছে, কিন্তু আমরা দেখলাম যে ঘটনাগুলো ঘটছে, হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষের উপরে শাহেদ আলম যে অভিযোগটি করলেন যে পুলিশকে ধাক্কাধাক্কি দিচ্ছে, পুলিশের কাপড় ধরে টানছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তারা কি এটি প্রশমন করতে পারতো না? না দেখুন, দীর্ঘ সময় ধরেই তো আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, তারা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এখনও যে তারা সেই সংকট থেকে, সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছে, এটা কিন্তু 100% বলার সুযোগ নাই। তো সম্ভবত এই মানে এই যে পরিস্থিতি, এই নতুন পরিস্থিতিতেও তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারছে না এই পরিস্থিতির সাথে, যে কারণে আমরা প্রায়শই দেখি যে পুলিশ হয়তো মাঠে নামছে তারা, কিন্তু তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। কারণ এখানে আবার আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় চলে আসে তখন যেটা হয় যে এই আইন শৃঙ্খলা বাহিনীরও একটা মানে দুর্বলতা থাকে যে পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে ঝুঁকে পড়ার। তো এইটাও সে ঝুঁকে তারা পড়ে নাই, এটাও কিন্তু নিশ্চিত করে আমরা বলতে পারি না।
সেটি কি তারা নিজেরা ঝুঁকে পড়ছে নাকি সরকার পক্ষে সে ধরনের নির্দেশনা আছে? আমরা দুদিক দেখছি থেকেই দুপক্ষে হতে পারে। পাল্টাপাল্টি মামলা করেছে, কিন্তু মামলা সহজে নিতে চাচ্ছে না, মামলা নিয়ে গড়িমসি হচ্ছে, এক পর্যায়ে গিয়ে হচ্ছে। এগুলো কেন ঘটছে বলে এটা তো সম্ভাবনা আছে, সরকার পক্ষ থেকেও হতে পারে যে তাদেরকে নির্দেশনা দিয়ে তাদেরকে মানে পক্ষে রাখার চেষ্টা করছে, সুতরাং এটা হতে পারে। এখনো আমরা কিন্তু ওই মানে পুলিশের যে একটা নিরপেক্ষ ভূমিকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এই বিষয়টি কিন্তু এখনো আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ওই জায়গাটা তৈরি হয়নি যে পুলিশ সেই একটা নিরপেক্ষ জায়গা থেকে সে তার দায়িত্ব পালন করতে পারছে, সেটা কিন্তু এখনো তৈরি হয়নি আমাদের মধ্যে। আমরা আজ কথা বলছি বিএনপি এনসিপি দ্বন্দ্ব কেন এই প্রসঙ্গে। শাহিদুল আলম, আপনি বলছিলেন যে এটি বিচ্ছিন্ন ঘটনা। অধ্যাপক সাব্বির আহমেদ তিনি বলছেন যে এটি বিএনপির হাইকমান্ডের নির্দেশনা নয়, বরং স্থানীয়ভাবে অতি উৎসাহী কিছু নেতাকর্মীদের এমনটি হয়ে থাকতে পারে। আরিফুল ইসলাম আদিব তিনি বললেন কেউ কোনো কোনো নেতাকর্মী হয়তো হিরোইজম দেখাতে চাইছে হাইকমান্ডের কাছে। তাহলে কি এটি তৃণমূলে এক ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা প্রকাশ পায় কিনা, এবং সেটি বিএনপি হাইকমান্ড আসলে এই শৃঙ্খলা কতটুকু নিশ্চিত করতে পারছে? এইটা বিশৃঙ্খলা কিংবা হাইকমান্ডের যদি কন্ট্রোল না থেকে থাকে অবশ্যই আমরা প্রশ্নটা করা জারি রাখবো, কিন্তু তৃণমূলে যদি নিয়ন্ত্রণ করার সীমাবদ্ধতা থেকে থাকে বিএনপির, এনসিপির তো সেন্ট্রালের নিয়ন্ত্রণ নাই কোনো। একটা এনসিপির নেতা আছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে পারে যে ডোন্ট ইউজ দ্যাট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইন পলিটিক্স, এই রাজনীতি করা ঠিক না। তো একটা নতুন রাজনৈতিক দল হাঁটি হাঁটি পাপা করে বড় হচ্ছে, যাদেরকে আমরা বলি জুলাইয়ের রোশনাই, ও তো ঠিকই বলেছে। আমি যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি জুলাইয়ের অর্জন প্রত্যাশা নিয়ে একটা আলোচনা দেখতে। আমি উবার থেকে নামছি যে জায়গায়, ওখানে দেখি জুলাই জাগরণ নামে একটা অনুষ্ঠান। তা আমি জুলাই শব্দ দেখলে তো আমারও মনে হয় যে দেখি কারা এরা, যে দেখি যে শিবিরের ফরহাদ এটার আয়োজন করছে, সাইমন শিবলি গোষ্ঠীর। তো আমি তো সারাদিন এদেরকে গালাইতে থাকি, কিন্তু আমি যখন গেলাম সামনে, ফরহাদ আমাকে ভাই কেমন আছেন আমরা জড়িয়ে ধরলাম। তো এতটুকু শিষ্টাচার তো আমাদের থাকতে হবে রাজনীতিতে, তাই না? এখন ওকে, নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি এরা রাজনীতি শিখছে, আমরা তো চাই জুলাই রোশনা হিসেবে এই ছেলে মেয়েগুলো উঠে আসুক, তাই না? কারণ হলো আগামী 10 বছর 15 বছর 20 বছর পর কাউকে না কাউকে তো সামনে এসে কম্পিটিটর হিসেবে আসতে হবে। আমি তো আমার এতদিনের রাজনীতির বয়ান একদম স্পষ্ট করে বলেছি যে জামায়াত ইজ নেভার, উইল নট বি এভার আ প্রেস্টিজিয়াস পলিটিক্যাল অপোজিশন। রাষ্ট্র পরিচালনাতেও তাদের দায়িত্ব দেওয়া দূরের কথা, আমি ওই স্বপ্ন দেখি না, দুঃস্বপ্ন দেখি না। সুতরাং আমি আওয়ামী লীগের রাজনীতি বিতাড়িত, আপরুটেড। জামাতকে আমি লিগ্যাল মনে করি না বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য। সো আমার সামনে তো তরুণরা উঠে আসা ছাড়া বিকল্প নাই। কিন্তু এখনই কেন? তোমাকে তো আগে হাঁটতে হবে, হাঁটি হাঁটি পাপা করে আসতে হবে, তারপর না তুমি দৌড়াবা, এরপর না তুমি রেসে যাবা। তো এখন এই উঠে আসার সময় এইসব নেতৃবৃন্দ যদি এইসব মির্জা ফখরুলকে বলে তার মন্ত্রী তো দূরের কথা, তার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা দূরের কথা, মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, হাউ ইউ অ্যাসেস দ্যাট রেটোরিক? এনসিপির একটা নেতা বলতে পারবে যে ওকে নাসিরুদ্দিন পাটোয়ারি, ইউ ক্যান নট ডু দ্যাট, দিস ইজ নট পলিটিক্স। সো আপনি যে সেন্ট্রালে যাদের নিয়ন্ত্রণ করতে বলতে পারছেন না, তো বিএনপি তো অবশ্যই তৃণমূলের নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি, তাই না? মানে ভদ্র রাজনীতিটা করতে হলে এটা করতে হবে। কেন হচ্ছে কি মনে হয় আপনার? তাহলে কথার জবাব, তাহলে আমি ওকে, মানে দিস ইজ ভেরি অ্যাবসার্ড। মানে আমি কেন এই কথাটার উত্তর দিচ্ছি সেটাও আমি জানি না। ধরেন আমাকে রাস্তার একজন ট্রাক ড্রাইভার আমাকে সামথিংয়ের বাচ্চা বলে গালাগালি দিল। তো এখন কুকুরের কাজ কুকুর করিয়েছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় কিনা? যারা এতদিনের রাজনীতিতে অভিজ্ঞ, যাদের ইয়ার্স অফ জেল খাটার এক্সপিরিয়েন্স, সরকার পরিচালনার এক্সপিরিয়েন্স, আওয়ামী লীগের মতো একটা মাফিয়া তন্ত্রের সাথে তারা যুদ্ধ করেছে, এক একজনের নামে 400-500 মামলা, তারা এই 2 দিনের বাচ্চাদেরকে কথা দিয়েই রাজনীতি করবে? মানে এই ধরনের বলবে যে না ওকে, ওর জন্মই হয়েছে জামাতের ঘরে, ও এইটা খারাপ ওইটা খারাপ, এগুলো কি শোভন রাজনীতির পার্ট কিনা? সুতরাং আপনি যখন দায়বদ্ধতার কথা বলেন, দেখুন আমি খুব স্পষ্ট কথা বলি, এজন্য আমি খারাপ, এটা ইটস এ ভাইস ভার্সা, দোনো দিক থেকে আসতে হবে, দোনো দিক থেকে আসতে হবে, তাহলে আমরা কেবল এগিয়ে যেতে পারবো, না হলে আমরা এইসব বিতর্ক করতেই থাকবো। জি, আরিফুল ইসলাম আদিব, যে প্রশ্নটি শাহিদ আলম
করলেন যে এনসিপির ভেতরে সেই সাহসটা কি আছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির লাগাম ধরা এই সমস্ত বেফাস কথা তিনি যাতে না বলেন, সেই সাহস কি আপনাদের নাই, নাকি এটিকে আপনারা একটা পলিসি হিসেবে নিয়েছেন যে এই ধরনের মুখরোচক কিংবা বেপরোয়া কথাবার্তা বলে আপনারা সস্তা জনপ্রিয়তা অর্জনের একটা রাজনীতি করছেন? দেখেন, এখানের গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি হচ্ছে যে কথার লাগাম ধরার জন্য সে বলতেছে, আবার একই সাথে রাজনৈতিক সহিংসতাকে কথার লাগামের সাথে মিলিয়ে ফেলতেছে। আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি শুধু না, এনসিপির সর্বোচ্চ যে রাজনৈতিক নীতি নির্ধারণী ফোরাম, সেই ফোরামের সাংগঠনিক শৃঙ্খলা কিংবা যে কোনো ইস্যুতে এর পূর্বে আপনারা দেখেছেন সর্বোচ্চ একসাথে 4 জনকেও শোকজ দেওয়া হয়েছে। গত বছর 5ই আগস্টে, মানে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস, ইভেন তাসনিম যারা সহ তৎকালে এই শোকজের এই জায়গাটা কিন্তু দলের ভিতরে এবং বাহিরে এই জায়গাটা আমাদের করছে। এই শোকজ কি কাজ করছে না? তারপরেও তো না, এটা শোকজের কাজের বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি কি এখন কি আমি শুধুমাত্র বিএনপির ভেটেরান রাজনীতিবিদ, তাকে হচ্ছে রাজনৈতিক সমালোচনা কিংবা হচ্ছে যে এই জায়গাটি সেটাকে ধরে বারবার হচ্ছে তাকে শোকজ করব কিনা? কারণ তার বাসায় যেটা যে এই তরুণ রাজনীতিরা শিখছে, আমরা কার কাছ থেকে এই রাজনীতিটা শিখব? আমরা যদি আমাদের 54 বছরের রাজনৈতিক সংস্কৃতির দিকে দেখি, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, তার আগের 20 বছর 71 থেকে প্রায় 90 এক ধরনের সামরিক শাসনের জায়গাটি। তো সেই জায়গার থেকে আমরা যখন আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যখন আমাদেরকে রাজনীতি শিখার কথা বলা হয়, আবার একই সাথে তারাই বলে যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিটা খুব নোংরা, আমাকে একটা নতুন পলিটিক্সে যেতে হবে। তাহলে আমার এখানকার রাজনৈতিক সংস্কৃতি মানে এখানে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় মন্ত্রী অধিকাংশ ক্ষেত্রে সে হয় যে যত বড় তার এলাকা বড় গুন্ডা, যে তার এলাকায় অন্য নেতারে ঢুকতে দিতে দেয় না দলের ভিতর অভ্যন্তরীণভাবে। এখন সেই রাজনীতিকে আমাদেরকে শিখতে বলতেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই প্রসেসটা নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন হচ্ছে একটা যে আমি সিনিয়র, আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না, রাজনীতি শিখো, আমার 30-35 বছর আমার রাজনীতির বয়স হয়ে গেছে। সেই জায়গাটি 5ই আগস্টের পরে প্রথম রাজনৈতিক নিজ দলে খুন হয়ে যায় ফরিদপুরে। এখন দুইজনই অলমোস্ট, একজন মন্ত্রী আর একজন এমপি হয়েছেন। আপনার নিজেদের দলের ভিতরে আপনার হচ্ছে কর্মীরা মারামারি করে শক্তি প্রদর্শন করে পরবর্তীতে একজন ওই আসন ছেড়ে পার্শ্ববর্তী আসনে নির্বাচন করছেন, বা বিএনপির 2 জনকে প্রয়োজন হয়েছে সেই জায়গা থেকে। 5ই আগস্ট থেকে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে 200-র অধিক মানুষ খুন হয়েছে। নির্বাচনের পরে আপনি যদি এই খুনের জায়গাটি দেখেন, সেইটাও একটা নির্দিষ্ট সংখ্যা আছে, একজ্যাক্ট সংখ্যাটা আমার ঠিক মনে নেই, এটার একটা সংখ্যা আছে। এখন যেই রাজনীতিবিদরা আমাদের সামনে নিজ দলের কর্মীকে তার রাজনৈতিক স্বার্থের জন্য, তার লুটেরার ভাগ বাটোয়ারায় আরেকজন হাত বা কামড় দিতে না পারে যেন, সেই জায়গা থেকে হচ্ছে খুন করে পর্যন্ত ফেলতেছে, সেখানে আপনি রাজনীতির মুখের কথার সমালোচনাকে আপনি সইতে পারতেছেন না। তাহলে এখানের রাজনীতির প্রসেসটা খুনের পরের আপনি মুখের কথার মানে কোন পর্যন্ত আপনি আসবেন, এটার একটা বিষয়। তারা আমাদেরকে রাজনৈতিক সভ্যতা শিখায়। সিটিং মিনিস্টার ছিল, মানে মিনিস্টার পদমর্যাদায় ছিল, উপদেষ্টাদের সময় আমরা দেখেছি যমুনার সামনে তাদের দলের যে যুব দলের সমস্ত সেক্রেটারি ছিল, সে পশুর মতন অঙ্গভঙ্গি করে হচ্ছে স্লোগান দিচ্ছে। তারা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচারতা আমাদেরকে শিখাতে চাচ্ছে। এখন সেই জায়গা থেকে খারাপের প্রতিযোগিতা না, চলবে। এখানে খারাপের প্রতিযোগিতা না, কেন ভালো রাজনীতি শেখার জন্য অন্যদিকে তাকিয়ে থাকবেন? আপনাদের নিজেদের ভালো রাজনীতিটা আসলে কোথায়? আমরা তো এখন পর্যন্ত এখানে কোথাও ভায়োলেশনের জায়গাটা দেখাতে পারবে না। বিএনপির কোথাও গিয়ে হামলা করছে সেই জায়গাটা ন্যূনতম দেখাইতে পারবে না। কথা দিয়ে কোনো ভায়োলেন্স হচ্ছে কি? না, কথার আবার ভায়োলেন্সটা হয় কিভাবে? আপনি যখন মাঠে কথার কথার কিভাবে ভায়োলেন্স হয়, যে কথাই হচ্ছে সবচেয়ে বড় ভায়োলেন্স। সেই জায়গা থেকে একটা হচ্ছে সে ভাই আপনার থেকে সাংবাদিকতার পার্ট নিব বা মানে অন্য সায়েন্সের পার্ট আমি নিব না, শিক্ষা নিব না, ঠিক আছে? সেই জায়গা থেকে যে আপনার, কারণ আপনাদের একটা সিনিয়র যারা হয়েছেন, আপনাদের একটা রাজনৈতিক বা একটা সামাজিক চরিত্র ধারাইছে। আপনারা যখন তরুণদের সাথে কথা বলেন সব সময় শিখাতে চান,
সব সময় পরামর্শ দিতে চান, একটা মনস্তাত্ত্বিকভাবে তরুণদেরকে যে তোমরা অপরিপক্ক, তোমরা শিখো, তোমরা পারছো না, এরকম নানা ধরনের আমরা এটা একটা একটা অধ্যাপক মনস্তাত্ত্বিক সাব্বির আহমেদের কাছে একটু নেওয়ার আসতে একটা চাই, সুযোগ নিশ্চয়ই ওনার থাকে। কাছ থেকে কিছু শেখা যাবে শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠ হিসেবে। অধ্যাপক সাব্বির আহমেদ, আপনি খেয়াল করবেন এই জুলাই পরবর্তী যে রাজনৈতিক ঐক্য কিংবা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, যে আওয়ামী লীগ চলে গেছে, এখন সবাই মিলে দেশটাকে একটা সুন্দর জায়গায় দাঁড় করাবে, সেই জায়গায় এই ধরনের বিবাদ বিভেদ আপনি কি মনে করেন এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ কি ধরনের সুযোগ নিতে পারে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি ওই বিষয়টা একটু টাচ করি আর কি। জি। ভাষার যে বিষয়টা বললেন, মানে যেটা উনিও বললেন ওনাদের কথার মধ্যে দিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমাদের সামনে এসছে। আপনি যদি গণতান্ত্রিক রাজনীতিকে সামনে এগিয়ে নিতে চান, আপনার ভাষা ঠিক করতেই হবে, ভাষার প্রয়োগটা হতে হবে খুবই শালীন। আপনি গণতন্ত্রে ডিবেট করবেন, তর্ক করবেন। আমি 100% এনসিপির সমালোচনা, মানে এনসিপির যে সমালোচনা করবে, বিএনপিকে সমালোচনা করবে, সেই অধিকারকে সমর্থন করি, কিন্তু কখনোই তারা গালি দিতে পারবে না। কারণ আমি যেটা বুঝি আর কি, যে আমার ব্যক্তি স্বাধীনতারও কিন্তু একটা লিমিট থাকবে। আমি অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ একটা রাষ্ট্রে হয় না, সেই রাষ্ট্র এনার্কির দিকেই চলে যায় আলটিমেটলি। সুতরাং আমার কোনো কথায় যদি অন্য আঘাতপ্রাপ্ত হয়, সেই অধিকার আমার নাই, সেই ফ্রিডম অফ স্পিচ এক্সারসাইজ করার আমার অধিকার নাই। যদি এটা নিয়ে হয়তো ওনারা আপত্তিও করতে পারেন, বিতর্ক করতে পারেন, কিন্তু এইভাবেই আমি জিনিসটা বুঝি আর কি, মানে আমি যতটুকু জেনেছি। তারপরে প্রশ্নটা ছিল যে ঐক্যের প্রশ্নটা, ঐক্য এবং তৃতীয় পক্ষ কি ধরনের হ্যাঁ, সুযোগ তা তো নিতে পারে বটেই, এই তা তো বটেই। যে ঐক্যটা, যে অভূতপূর্ব একটা ঐক্য তৈরি হয়েছিল, আমি মনে করি আর কি, এই ঐক্যটা তো মানে ধরে রাখা গেল না, বা এই ঐক্যটা টিকে থাকলো না। মানে যেটা হয় যে যখন ক্ষমতার রাজনীতির প্রশ্নটা সামনে চলে আসে, তখন এই ঐক্যগুলো আস্তে আস্তে ভেঙে যায়। তবে একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল বলে আমি মনে করি, সেটা হলো এই যে আপনার সংস্কার প্রস্তাবগুলো, এই যে জুলাই সনদ, এটা কিন্তু একটা ঐক্যের জায়গা ছিল। তো এই জায়গাটা কিন্তু আমাদের যারা এই যে আলাপ আলোচনা, মানে কী বলে, ঐক্যমত কমিশনে ছিলেন, যারা এই প্রস্তাবটা গড়ে তুললেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছিল, কিছু কিছু বিষয় বাদ দিলে যদি আমি দেখি। তো এইটা টিকে থাকতে পারতো বলে আমি মনে করি। এবং সেখানে আমি একদম স্পষ্ট করে এখানে বলতে চাচ্ছি না, আমি মনে করি একটা রাজনৈতিক ভুল হয়ে গেল আমাদের, যে এটাকে যদি আমরা ধরে রাখতে পারলাম না, আমরা এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটাকে আমরা এগিয়ে নিতে পারলাম না, এটার জন্য আমাদের আফসোস করতে হবে সামনে। আমি বিরতিতে যাওয়ার আগে আমি তো আদিব ছোট ভাই তো বলছে যে আমরা শিখতে চাই না কোনো কিছু, বিরতি নাই, না আমি একদম স্পষ্ট ভাবে, আপনি যদি করেন, এআই আপনাকে বলবে ভায়োলেন্ট স্পিচ, অর্থাৎ স্পিচকে ভায়োলেন্ট হিসেবে ক্যাটাগরিক্যালি করা হয়েছে, includes language that threatens, incites or promotes physical harm or violence against individuals or groups. It includes direct threats, incitement or imminent lawless action and dehumanizing rhetoric that increases the risk of real or violence. So, মুখের কথার চেয়ে বড় violence tools আর নেই। That's a lesson. আমি বলছি না আপনাদেরকে শিখতে হবে, but that's how the কি বলে সিভিল সোসাইটি প্র্যাকটিসেস। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি শুরু, আপনি আমি উঠায় ফেলার ভায়োলেন্স বলতে চান না, উস্কানি দিয়ে আপনি হচ্ছে জাস্টিফাই করতেছেন। এখন আপনি বলতেছেন মুখের কথা, অবশ্যই মুখের কথার দ্বারা উত্তর দ্বারা সীমাবদ্ধ হবে। আমি একটা ওকে, মির্জা আব্বাস এখনো তার ব্রেন হ্যামারেজ ঠিক হয় নাই। এর কারণ কি জানেন? আপনারা জানেন নিশ্চয়ই কারণ কি। ননস্টপ তার বাড়ির সামনে যে গালিগালাজ করা হয়, একজন সিনিয়র পলিটিশিয়ান সেই প্রতিবাদটুকু যে করবে সেটা সে নিজে করছে না, তার একজন কর্মী যে 17-18 বছর ধরে ঢাকা শহরের রাজনীতি কন্ট্রোল করার চেষ্টা করছে, সে একটা মামলা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। বিএনপি সরকার ওই লোককে দল থেকে বহিষ্কার করছে। এই অপমান নিতে পারেন না মির্জা আব্বাস, এজন্য তার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। শি ইজ স্টিল নট অ্যাক্টিভ ইন পলিটিক্স। আপনি ভায়োলেন্স দেখেন, স্পেস কতটা ভায়োলেন্ট হতে পারে, একটা মানুষের কিলিং করতে পারে। তো এখন বিএনপি আর কতভাবে তার পলিটিশিয়ানদেরকে বলবে যে না তোমরা এই বাচ্চাগুলোর উপরে চেইতো না।
আজকে নাসরুদ্দিন বলছে আমি এইভাবেই কথা বলবো, আপনাদের সহ্য করতে হবে। এখন উই নিড টু ফাইন্ড আউট এ নিউ সলিউশনস অফ পলিটিক্স ইন বাংলাদেশ, যে হাউ উইল মুভ ফরওয়ার্ড উইথ দিস। এই হঠাৎ যে ফেনোমেনা তৈরি হয়েছে, যে এই ধরনের প্রতিপক্ষকে ডিল করে রাজনীতিতে এর আগে বাংলাদেশে আমরা কেউ করি নাই, তাই না? এটা নতুন ধরনের উৎপাত মনে হচ্ছে। সো এটা নিশ্চয়ই একটা চলতে চলতে বেরিয়ে আসবে সমাধান, কিভাবে আমরা সব পক্ষ মিলে ভায়োলেন্সটাকে মাটির নিচে চাপা রাখতে পারবো। আপনি কিছু বলছিলেন আরিফুল ইসলাম? হ্যাঁ, এখানে ভাই একটু তথ্য একটু বেশি বলে টুইস্ট করেছে। সেটি হচ্ছে যে মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে কন্টিনিউয়াসলি তাকে গালিগালাজ করছে, মানে এটা দ্বারা বোঝায় যে তার বাড়ির সামনে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকার কিং, তার বাড়িতে সামনে রেগুলার লোক পাঠিয়ে, এটা এরকম না। রাজনৈতিকভাবে নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা করছে, কন্টিনিউয়াসলি নাসিরুদ্দিনের বক্তব্য দিয়েছে, সে তার প্রতিপক্ষকে একটা স্ট্র্যাটেজি, ইলেকশনের স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছে। সেই স্ট্র্যাটেজিকে আপনি ভুল কিংবা হচ্ছে আপনি সমালোচনা নানাভাবে করতে পারবেন। তো সেই জায়গাটা থেকে মানে আপনি এক হচ্ছে মানে ফিজিক্যাল ভায়োলেন্সকে এখন আপনি হচ্ছে ওরাল ভায়োলেন্সের দ্বারা আপনি যখন হচ্ছে এটাকে প্যারালালি করে যেখানে পুরো একটা রাজনৈতিক ব্যবস্থা, আমরা তো কথায় কথায় বলি রাজনৈতিক ব্যবস্থা এখানে কিভাবে গড়ে উঠছে, সেই ব্যবস্থা গড়ে ওঠার অন্যতম 2 খুঁটির 1 খুঁটি বিএনপি। সেই ব্যবস্থার খুঁটিরকে আপনি এখন পর্যন্ত সংশোধন করার কোনো ধরনের আপনি হচ্ছে পরামর্শ দিচ্ছেন না, আপনি তাকে সমালোচনা করছেন না। এখানকার যারা বুদ্ধিভিত্তিক জায়গায় আছে তারা এই জায়গাটা মানে সংশোধনে কোনো রূপরেখা দিচ্ছে না, কিন্তু সেখানে আপনি নতুন রাজনৈতিক উঠে আসছে, আপনি একটা ভায়োলেন্সের এনসিপির নিজেরা কোনো প্রতিপক্ষ রাজনৈতিক পক্ষের উপর করেছে সেটার তেমন কোনো উদাহরণ দিতে পারবে না। সেইটাকে অন্তত অ্যাপ্রিসিয়েট করা উচিত যে এনসিপি তার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে সরাসরি ফিজিক্যালি অ্যাটাক কিংবা এই জায়গাটি চায় নাই। সেটাকে আপনি হচ্ছে এখন ওরালি এখন তুমি কথা বলো না, তাহলে নতুন রাজনীতিবিদরা হচ্ছে প্রশংসা বাণী দিবে প্রতিদিন, যেহেতু তাদের নতুন করে রাজনীতি মানে শুরু করছে 30 বছরের পিছানো এই সুরে, তাহলে তার রাজনৈতিক সমালোচনা, জবাবদিহিতা এবং হচ্ছে সেই জায়গাটি থাকবে না। জি, অধ্যাপক সাব্বির আহমেদ, পরিস্থিতি তাহলে প্রশমন হবে কিভাবে? ধরুন এই জুলাই পদযাত্রা শেষ হয়ে গেল, এরপরেও তো মাঠে রাজনৈতিক সমাবেশ হবে, এনসিপি করবে, জামায়াত করবে। এখন পর্যন্ত জামাতের সঙ্গে ওই ধরনের সংঘর্ষ দেখা যায়নি। উভয় পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ জরুরি বলে আপনি মনে করেন, এবং যখন ঘটনাগুলো ঘটবে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন থাকা দরকার? না, ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যেটা এক্সপেক্ট করি যে তারা তাদের প্রফেশনালিজমের জায়গা থেকে তারা তাদের রোলটা প্লে করবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা এখানে বারবার আলোচনায় আসলো, সেটা হলো এই যে ভাষার বিষয়টা আর কি। মানে ভাষা যেন ভায়োলেন্স তৈরি না করে, এই তো আমরা চাচ্ছি। তো এটা আসলে আমার মনে হয় এটা নজর দেওয়া যেতে পারে। কারণ আপনি দেখেন যে ভাষার ব্যবহার জাতীয় সংসদের ভিতরেও মাঝে মাঝে যেভাবে ভাষার ব্যবহার হয়, এটাও কিন্তু সভ্য না। কখনো কখনো সেটা লিমিট ক্রস করে যায় আর কি। তো জাতীয় সংসদের ভেতরে এবং জাতীয় সংসদের বাইরে ভাষাটাকে যদি আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, সেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আমরা হয়তো যেতে হতে পারে আমাদের সামনে আর কি, যদি এরকম পরিস্থিতি সামনে আসে। না, এখন ভাষার ব্যবহার খারাপ হয়ে গেলে সেটির জবাব যখন সংঘর্ষ দিয়ে হচ্ছে, তখন সেই জায়গাটায়ও তো নিয়ন্ত্রণ দরকার কিনা, কি মনে করেন? সরি, আপনার মানে আপনি নিঃসন্দেহে ভাষার মাধ্যমে ভায়োলেন্স হচ্ছে, যেটি শাহেদ আলমও বলেছেন, কিন্তু সেটির জবাব ভায়োলেন্স দিয়ে আসছে, তাহলে পরিস্থিতিটা প্রশমিত হবে কি? সেটি তো সেটার রুট কজটাই তো আপনাকে দূর করতে হবে আগে। আপনি তো ভায়োলেন্সটাকে অন দি স্পট ঠেকাবে তো আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদের প্রফেশনালিজমের জায়গা থেকে তারা তাদের দায়িত্বটা পালন করতে হবে। কিন্তু এটা লং টার্ম যেন আর না ঘটে, সেইটা করতে হলে আপনাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে যেতে হবে, যেটা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু এই কথাটা চালু আছে যে পার্লামেন্টারি একটা কোড অফ কন্ডাক্ট করা যায় কিনা। আপনি যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বললেন, এইটা কতটা ভায়াবল আমি জানি না, আমি শেষ করি। কারণ এটা লিগ্যালি অর্থাৎ আইন করে যদি আপনি বলতে চান যে এই ধরনের শব্দগুলো বলা যাবে না,
তখন বলা হবে যে সরকার মত প্রকাশের ত্রুটি চেপে ধরছে। হ্যাঁ, আমি যদি শান্তিমতো গালি তোরে না দিতে পারলাম তাহলে কিসের স্বাধীনতা আমার, তাই না? সো দেয়ার লট অফ প্রবলেমস, বাট আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা করতে হবে সেন্স অ্যাপ্লাই, মানে বলে উই নিড টু মুভ ফরওয়ার্ড সেই জায়গায়। আর আমিও খুব বেশি মনে করি না যে এইটা একেবারে চলে গেল, আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেল এই ঘটনাগুলো ঘটছে বলে। দেখুন, মানে সব কিছু আছে, তারাও শান্তিমতো ঢাকায় ফিরেছে। মামলা যেটা হচ্ছে এইটা তো দোনো পক্ষই করেছে, এমন না যে এক পক্ষ করেছে। পার্ট অফ পলিটিক্যাল প্রসেস। বলেন, আপনি বলেন না, বলেন সময় আচ্ছা, ঠিক পাবেন আছে। ভাই, আপনি সময় পাবেন, আপনি শেষ করেন। আপনার কাছে একটি আমি প্রশ্ন রেখে আদিবের কাছে আসতে চাই। সেটি হলো যে আপনি বলছেন যে বিএনপি কোনোভাবেই সমকক্ষ না এনসিপি। তো বিএনপি এনসিপি মাঠে সভা সমাবেশ করছে, তাদেরকে বিএনপির রাজনৈতিক স্পেস দিতে অসুবিধাটা কোথায়? দিচ্ছে না কে বললো আপনাকে? তাহলে এই যে তৃণমূলে যারা নেতাকর্মী তারা এত ডিসপারেট হচ্ছে, আপনাকে কে বললো যে তৃণমূলে যে ডেসপারেটটা হচ্ছে সে ওই যে এনসিপির কাছাকাছি যাওয়ার জন্য, মানে আওয়ামী লীগের পতিত তারা তো মুখেই আছে সুযোগ নেওয়ার জন্য। তো আমি তো একটা স্পষ্ট উদাহরণ দিলাম, একজন এনসিপির নেতা বলছে যে 2-4টারে মাইরে আলাইতাম। তো এই লোক তো আওয়ামী লীগের লোক, সে তো চাচ্ছে এনসিপির ব্যানারটা ব্যবহার করে বিএনপির উপর আক্রমণ করার জন্য। এই সুযোগটা তো এনসিপি দিচ্ছে, পরিষ্কার, জি, তাই না? আবার এটাও দেখতে হবে যে জামাত চাচ্ছে কিনা যে এনসিপি মাঠ পর্যায়ে দাঁড়াক, তো তার বাহিনীকে সে ডিপ্লয় করতেছে ইনসাইট তৈরি করার জন্য। দেয়ার আর লট অফ ভেস্টেড গ্রুপ অ্যাক্টিভ ইন পলিটিক্যাল প্রসেস। এইখানে বিএনপি কোথায় সুযোগ দেয় না এনসিপি? আমি তো বললাম 10 দিন ধরে তারা উত্তরবঙ্গ সফর করছে, বিএনপির ইচ অ্যান্ড এভরি লোকজন তাদেরকে সহযোগিতা। ওই যে আদিব বললো যে বিএনপির অনেক মানুষও তাদের সমাবেশে গেছে, ইয়েস, যে তোমরা নতুন ছেলেমেয়েরা উঠছো, ঠিক আছে, কংগ্রাচুলেশন। বলতে চাচ্ছিলেন? আচ্ছা ভাই, যেটা ওই যে লেখার বা কথার যেটা ভায়োলেন্সের কথা বললেন, দেখেন এখানে আমাদের বর্তমান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, তার সম্ভবত 3-4 দিন আগের একটা স্ট্যাটাস যে কোনো ধরনের ছাড়া, মানে ধরেন স্বাভাবিকভাবে আমরা তো বলে থাকি যে প্রত্যেক দলেরই কিছু কিছু বলে যারা সাধারণত ভায়োলেন্স করে কিংবা করে কিছু শব্দের মধ্যে ব্র্যাকেট বন্দি করে, তিনি স্পষ্ট লিখছেন যে এনসিপি জামাতের নেতারা মানে এক ধরনের এই যে ঘটনাটা ঘটছে, জামাতের এক এমপি যে ঘটনাটা ঘটছে, সাতক্ষীরার এমপি যে ঘটনা ঘটেছে, তো এটা তো জামাতের একজন ইনসিডেন্ট করছে। কিন্তু আপনি যদি ইন জেনারেল যদি এরকম একটা প্রতিমন্ত্রী জায়গা থেকে তিনি স্ট্যাটাস দেয় যে এদের নেতারা, যে এনসিপি জামাতের নেতারা রাতে গিয়ে হচ্ছে এই ধরনের অপকর্ম করে, তা একটা প্রতিমন্ত্রী তিনি এই ধরনের মানে ইন জেনারেল বক্তব্য যদি এই ধরনের হচ্ছে আপনার মানে আপনি বলতে চাচ্ছেন তার এইটার আপনাদের মানে হ্যাঁ, এখন এইটার যদি পাল্টা যদি ধরেন সাপোজ আমি যদি আরেকটা স্ট্যাটাস দেই, তাহলে ইশরাক হোসেন তো ঢাকার কিং, মানে ঢাকার বিএনপির জন্মদাতার ছেলে, যার 40 বছরের রাজনীতির নিজ ঘরেই জন্ম নিয়েছেন এমন এক ধরনের যিনি হচ্ছে ন্যূনতম হচ্ছে রাজনৈতিক হচ্ছে শিষ্টাচার হচ্ছে আপনি দেখাচ্ছেন। একেবারেই শেষ পর্যায়ে আপনার কাছে ছোট করে একটা বিষয় জানতে চাই। আপনারা বারবার মানে বিএনপির উপরেই আপনারা অভিযোগ আনছেন, আপনাদের ভেতরে আসলে কতটুকু আপনাদের ঐক্যের জায়গাটা শক্ত আছে, বিশেষত জোটগতভাবে? এই ঘটনার মধ্য দিয়ে এনসিপি নেতাদের কোনো বক্তব্য কিংবা হতাশা আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে জামাত তাদেরকে সহযোগিতা করে নাই যখন হামলা হচ্ছে কিংবা এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটি ঘটছে। একই সাথে পত্রিকায় গুঞ্জন আসছে যে আপনারা জামাত জোট থেকে বেরিয়ে আসছেন। আপনাদের নিজেদের আসলে ঐক্যের জায়গাটা কতটুকু? এখানে দেখেন, আপনার প্রথমত বিষয় হচ্ছে অভ্যন্তরীণভাবে আমাদের যে 11 দলীয় জোট গঠন হয়েছে সেটি নির্বাচনের আগে খুব সুস্পষ্টভাবে 3টি থেকে 4টি স্পষ্ট বলছে গণভোটের গণরায়, জুলাই সনদের মাধ্যমে গণভোটের গণরায়ের মাধ্যমে যে মৌলিক কাঠামো পরিবর্তনের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য এই 11 দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এইটা বাস্তবায়নের যে ধারাবাহিক কর্মসূচি সেটা অলরেডি বেশ কয়েকটি বিভাগীয় সমাবেশ শেষ করে সেটি সামনে ঢাকায় হয়তো সেপ্টেম্বরে মহাসমাবেশে একটি হবে।
তো ফলশ্রুতিতে এনসিপি এবং জামাত সহ যে এখানে যে 11 দলের যে একটি রাজনৈতিক ঐক্য, সেটি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন সহ অন্যান্য ইস্যু। এর বাহিরে অন্যান্য যে রাজনৈতিক কর্মসূচি আছে সেটি প্রত্যেকটি দল তার স্বতন্ত্রভাবে আপনারা কি জোট থেকে বেরিয়ে আসছেন? না, এই মুহূর্তে জোট থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে এই ধরনের কোনো কনক্রিট কোনো আলোচনা হয়নি। জি, এক লাইনে কিছু যোগ করবেন অধ্যাপক সাবির আহমেদ, আমরা শেষ করব, আপনি কিছু যোগ করতে চান কি? না, দেখুন, আমরা যদি গণতান্ত্রিক ধারাটাকে শক্তিশালী করতে চাই, তাহলে যেটা আজকে এখানে আলোচনা হলো, যে ভাষার ব্যবহারটাকে আমাদের নিয়ন্ত্রিত এবং শালীন করতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তা না হলে বারবার এই ধরনের ঘটনা ঘটবে, জি, ভায়োলেন্স হবে, এবং এই যে একটি ছেলে যে চোখ হারালো, এরকম সেই ধরনের ঘটনা তো ঘটনা আমরা আবার দেখতে হয়তো চাই না। ঘটবে। ওনার সাথে আমি আরো একটা যোগ করতে চাই যে যেহেতু এনসিপির দল গঠন হওয়ার আগে ছেলেমেয়েগুলো জুলাইয়ের পরিচিত মুখ, সুতরাং করতে হবে আমাদের। আওয়ামী লীগের কিন্তু একটা ক্ষোভ আছে তাদের প্রতি। এই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিন্তু সমাজ থেকে বের হয়ে যায়, তারা আছে। জি। তো তারা এই সুযোগগুলো অতর্কিত আক্রমণ নানা এবং পক্ষ রাজনীতির মাঠে আছে এবং অনেক পক্ষই সুযোগ নেওয়ার চেষ্টা করবে।